ওপেনিং এর দিন আমাকে ডেকেছে, আমি না ওটা দেখতাম আর বলতাম আমার না এরকম একটা রেস্টুরেন্ট হয়ে জানিস তো। ওই মেয়েটি না আমাকে জড়িয়ে ধরে বললো তুমি আমার মা। হয়তো ইউনিভার্সিটির টাইম এটাই ছিল যে এই টাইমে তোমার এই স্বপ্নটা পূরণ হবে। এই যে রান্নার প্রতি তোমার ভালোবাসা, এটা কি ছোটবেলা থেকে তোমার? ছোটবেলা থেকে আমি বিয়ের আগের দিন পর্যন্ত আমি কোনোদিন রান্নাঘরে ঢুকি। হ্যাঁ, আমি যে মাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি চাকদার মাটি, নদিয়া জেলার চাকদার শহর। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে চাকদার চৌমাথা, একদিকে চলে যাচ্ছে কলকাতা, একদিকে চলে যাচ্ছে বনগাঁ, একদিকে চলে যাচ্ছে উত্তরবঙ্গ, আর এদিকটা চাকদা স্টেশন। তারই মাঝখানে আজ আমরা এসেছি অন্নপূর্ণা মায়ের হেসেল। বাঙালিয়ানায় ভরপুর এই অন্নপূর্ণা মায়ের হেসেল। যিনি এই অন্নপূর্ণা মায়ের হেসেলটা জন্ম দিয়েছেন বা যার হাতে তৈরি বা যার হাতে চলছে, সেই কেয়া দাস, কেয়াদি চাকদাতে পরিচিত তিনি, সেই কেয়াদির সাথে আজ অনেকটা সময় কাটাবো। আমরা চলে যাব আজ এই অন্নপূর্ণা মায়ের হেসেল কিভাবে তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো, কিভাবে স্বপ্ন পূরণ হলো কেয়াদি, সবটা শুনি। চল। আমরা আগেই বলেছি আজকে আমরা রয়েছি নদিয়া জেলার চাকদার একটি রেস্টুরেন্ট, না বাড়ি, না রান্নাঘর, না কি বলবো আমি জানি না, সেটা দিদি বলবে। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অন্নপূর্ণা মায়ের হেসেল, এবং এই প্রতিষ্ঠানটি যার তৈরি করা, যার সৃষ্টি, তিনি হচ্ছেন আমার পাশে বসে আছে দিদি কেয়া দাস, কেয়াদি। সমস্ত প্রফেশনের সাথে যুক্ত যারা রয়েছে তাদের গল্প শুনছি। আজকে আমরা শুনবো কেয়াদির গল্প। এই অন্নপূর্ণা মায়ের হেসেল আজ তৈরি একটি সাজানো গোছানো প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার আগে কেয়াদির যে জার্নি, ব্যক্তিগত যে জার্নি, এবং সেই জার্নির মাধ্যমে এই স্বপ্নটা প্রতিষ্ঠিত হওয়া অবধি যে লড়াই সংগ্রাম, সবটাই শুনবো। কেমন আছো? খুব ভালো। এই যে রান্নার প্রতি তোমার ভালোবাসা, এটা কি ছোটবেলা থেকে তোমার? ছোটবেলা থেকে আমি বিয়ের আগের দিন পর্যন্ত আমি কোনোদিন রান্নাঘরে ঢুকি। হ্যাঁ, একদম ঢুকিনি, কারণ আমাদের বাড়িতে আমরা যৌথ পরিবারে বড় হয়েছি। আমার কাকিমা, মা, পিসি ছিল। পিসি ছোটবেলাতেই পিসির বিধবা হয়েছিলেন বিয়ের পরপরই, যার জন্য পিসি দাদু নিয়ে এসেছিলেন। পিসি আমাদের কাছে থাকতেন। এবার ওই বাড়িটা আমরা সবাই একসঙ্গেই থাকতাম, আমার কাকার পরিবার, আমাদের পরিবার, আর আমার পিসি ঠাকুমা তো ছিল। তো আর বাড়ির ছোট, যেহেতু একটু বেশি আদুরে। আচ্ছা, তুমি সবচেয়ে ছোট? হ্যাঁ, যার জন্য আমাকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি, বা ইচ্ছে করেও যদি কোনোদিন রান্নাঘরে কিছু করতে যেতাম, আমারকে বকেই পাঠানো হয়েছে, না এটা তুমি যাও, এটা তোমার জায়গা। এবং আমার খাওয়া দাওয়ার এত বায়না ছিল, সেটা বললে এখন মনে হবে যেটা মনে কেউ গল্প করছে। মানে খেতে বসে হয়তো দেখেছি যে না আমার পছন্দের খাবার কিছু, আমি তো এগুলো দিয়ে খাবো না, আমার ডিমের ঝোল চাই। এবং আমাকে তখন এটা শেখানো কোনোদিনই হয়নি যে না তোমাকে ওটা দিয়ে খাওয়া উচিত বা ওটা দিয়েই তুমি খেয়ে নাও। আমার কাকিমার সঙ্গে সঙ্গে চলে গেছে রান্নাঘরে ডিমের ঝোল বানাতে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য ডিমের ঝোল করে নিয়ে আসি। এবং ওই ডিমের ঝোল দিয়ে আমাকে তখন খেতে দেওয়া হয়েছে। খেতে বসে কোনোদিন এগুলো তো আমি খাবো না, আমার বেগুন ভাজার ঘি চাই। সব সরিয়ে নেওয়া হয়েছে, আমার জন্য বেগুন ভাজার ঘি হয়েছে। মানে যেটা ওইটা না, আমি পরে যখন শ্বশুর বাড়িতে এলাম আমি দেখলাম আমার মা কাকিমা ভীষণভাবে ভুল ছিল, কারণ আমাকে শেখানো উচিত ছিল। আমি এখানে এসে প্রতি পদে পদে বুঝেছি ওটা জীবন না, শেখা উচিত, সব মেয়েদের শেখা উচিত। এখানে এসে বায়নাগুলো হবে না। যখন ওই ডাল ভাত শাক আমার হাত পাতে তুলে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে জল পড়ছে, খাবারটা খাচ্ছে। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে এগুলোকে আমায় অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি অ্যাডজাস্ট না করি আমি এখানে ঠিক করবো। ওই সেই সংগ্রাম বলে না, ডারউইনের মতবাদের মধ্যে সেই অস্তিত্বের জন্য সংগ্রাম, আমার হচ্ছে এই শ্বশুরবাড়িতে টিকে থাকার জন্য সংগ্রাম। শেখা, সেটা আমার শাশুড়ি মার হাত ধরেই আমার রান্না শেখা। একটু একটু করে রান্নাঘরে যেতাম, উনিও ডাকতেন
ওদের থেকে ভালোবাসা পেয়েছি, যেটা হয় না, আমি হয়তো অ্যাডজাস্ট করেছি শুধু আমার দিক থেকেই না, সে ওনারাও আমাকে ভালোবাসা দিয়েছে, তার জন্যই হয়তো বা সম্ভব হয়েছে। যে মা একটু একটু করে রান্না শেখানো, বা এটা এরকম ভাবে দিতে হয়, মশলাটা করে দিয়ে, তখন তার মিক্সি বা এসব কিছু ছিল না। আমি ধরো বলছি 98-99 সালের কথা, 99 সাল, তখন ওই শিল বাটা ওইসব, এবার তখন তো ওইগুলো পারতাম না, তো শাশুড়ি মা ওটা উনি মশলা টশলা করে দিতেন, যে বা এইভাবে সেদ্ধ করতে হবে, এইভাবে ফোড়ন দিতে হবে। উনি প্রথম দিন আমার ভাত রান্না করতে যখন আমি পাঠিয়েছিলেন, তখন আমি 2 কেজি চালের হাঁড়ি বসিয়ে 250 চাল 1 হাঁড়ি জল দিয়ে বসিয়েছিলাম আর কি। তো মা বলছেন তুমি কি করো, ভাত তো ফুটছে না। বলছি কি করেছো তুমি, চলো তো দেখি। তুমি কি করো, তুমি ভাত রান্না করতে জানো না? বলি আমি কোনোদিন তো করিনি। বলছে না, ওটা এরকম না, এই পরিমাণ জল হলে এই হাঁড়িতে এটা দিলে তুমি পারবে। ওই মায়ের থেকে ওরকম ভাবে শিখলাম, যে ওইটা দিয়ে ভাত রান্না শিখলাম। মানে এমন দিনও আছে আমি আজ সেদ্ধ ভাত নামিয়েছি, নামিয়ে সবাইকে খেতে দিয়েছি। এবার আমাকে কেউ বলছে না যে ভাতটা শক্ত আছে, আমাকে বলছে তুমি খাবারটা তাড়াতাড়ি বেড়ে নাও, নাহলে এরপরে তুমি খেতে পারবে না, ভাত ঠান্ডা হয়ে গেলে। আমি খেতে গিয়ে দেখছি এটা তো সেদ্ধই হয়নি। আমি দেখলাম দাঁড়ো, তোমরা কেন কেউ বলছে না? বলছে তাহলে তখনই তোমার মন খারাপ হতো যে আমি ঠিকঠাক করতে পারিনি। ঠিক আছে, পরের দিন দেখলাম যে না, তাহলে এইটুকু টাইম দাও। আমার নিজেও ভাবছি এই অল্প সময় ভাত হয়ে গেল। পরের দিন আস্তে আস্তে বুঝলাম যে না, এই টাইমটা মেন টাইম ধরে, যে এতটা টাইম মোটামুটি লাগতে পারে। তো সেই থেকে রান্না, ওখান থেকে শিখতে শিখতে রান্নার প্রতি একটা ভালোবাসা, যে বিভিন্ন রকম রান্না। আর আমার শ্বশুরবাড়ির এবার ঢাকার মানুষ, যেহেতু ওখানকার রান্নার একটা অন্যরকম কালচার ছিল মার্কেট। এবার কিছু কিছু রান্না হতো কি, যেটা আমার শাশুড়ি মায়ের রান্না আমার একদমই পছন্দ হতো না, যে ওটা মনে হতো যে আমার মায়া বেশি ভালো রান্না করে। এবার তখন তো আর ফোন ছিল না, যেমন মায়ের কাছে ফোন করে শুনবো যে মা এটা কি করে রান্না করে। এইবার বাড়িতে গেলে ওই মায়ের কাছ থেকে রেসিপি নিয়ে আসতাম লিখে, মা ওই রান্নাটা কি করে করে, বা এই নিরামিষ তরকারিটা তুমি কি করে রান্না করছো, কি ফোড়ন দিয়েছো, কতক্ষণ কষানো হচ্ছে। ওইটা মায়ের কাছে থাকলে, তখন গেলে ওই মায়ের কাছে বসে বসে আবার মায়ের যেগুলো রান্না আমার ভালো লাগতো খেতে, ওগুলো মায়ের থেকে শিখে আসতাম। এরকম ভাবেই আমার এই রান্না ঘরে আসা। দু জায়গা থেকে কিছু না কিছু শিখেছো, মানে আমরা সব জায়গা থেকে কিছু না কিছু শিখতে পারি। আমি যেটা শুনেছি, তুমি লকডাউন বা তার আগের থেকেই তুমি বাড়িতে রান্না করে হোম ডেলিভারি বা এরকম কিছু করতে। তো সেই যে জার্নিটা শুরু হলো, সেটা জার্নিটা শুরু হলো, তারপরে রান্না তো ধরো ওরকম করে শিখেছি। এবার ধরো কোনো আমার রিলেটিভের কারোর বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে দেখা গেলো 30 জন 35 জন, আমি তো ঘরের ওই 5-7 জনের জন্য রান্না করছিলাম, তা 30-35 জনের জন্য। এবার তুমি রান্নাটা সামলে দাও আজকে, না এতজনের রান্না আমি পারবো না, আমি তো এতগুলো রান্না না ঠিক পারি। এবার ওদের কথাতে আমি করেছি, ও সবাই যখন বলছে না খুব ভালো করেছি, তার মানে আমি পারলাম। এই যে পারাটা, ওটা একটা মনের মধ্যে ছিল, ঠিক আছে আমি পারবো। এবার কি হয়, লকডাউনের আগে যেটা আমি বলছি, সেটা 2016 সালে। 16 সালে তখন আমার মেয়ে ক্লাস 11-এ পড়ে। মানে হঠাৎ করেই দাদার বিজনেসটা কিছুদিন ধরে একটুখানি শুনছিলাম যে বিজনেস খুব একটা ভালো চলছে না, এরকম একটা কিছু। তখন অ্যাকচুয়ালি দাদার বিজনেস ছিল শুধু হার্ডওয়্যার ছিল, আর ছিল তোমার টিন, যেটা টিন গুলোর ব্যবহার হতো। এবার ওই টিনের ব্যবহারটা তখন অনেকটা উঠে গেছে, যার জন্য ওই বিজনেসটা তার সেইভাবে চলছে। বলতে পারতো আমাকে বলছে বিজনেসটা ছেড়েই দিতে হবে, যে এই বিজনেস ওখানে দোকান ঘর ভাড়া দিয়ে যেটা হচ্ছে সেটা মনে হচ্ছে সম্ভব। তো তখন মেয়ে ক্লাস 11-এ পরে, একটা ইংলিশ মিডিয়ামে সিবিএসসি বোর্ড স্কুলে পড়ে, তখন ইংলিশ পরিমাণে সায়েন্সে তো জানো কতটা পরিমাণ থাকে। আর আমি তখন ভাবছি যে ওর তো পড়াশোনার প্রতি একটা অসম্ভব ভালোবাসে, যে এই মেয়েটাকে আমি কিভাবে, তখন ও আকাশে পড়ছে, মেডিকেলের জন্য বসবে, নিটে বসবে, ওখানে একটা হিউজ পরিমাণ খরচ, স্কুলের খরচ, এতগুলো টিচারের খরচ, কি করে সামলানো সম্ভব। তখন আমার নিজে থেকে মনে হলো যে আমার ঘরে থেকে কিছু করা উচিত। তাই রান্না টান্না যেহেতু আমার ভালো লাগবে, আমার আশেপাশে ধরো অনেক স্টুডেন্টরা ভাড়া থাকে, ওখানে ধরো হয়েছিল ওই যে পাকলাতে যে কলেজটা আছে, ফার্মাসিস্ট কলেজ, ওখানকার স্টুডেন্ট আমার আশেপাশে থাকে। তারপরে আমার সতীশচন্দ্র স্কুলে মেয়ে যেহেতু পড়ছে, ওখানেও মেয়ে স্টুডেন্ট স্যাররা আশেপাশে ভাড়া রয়েছে, তারা রাতের খাবার তাদের লাগতো। তো আমি তখন ওই মেয়েদের স্যারদের সাথে কথা বললাম যে স্যারদের তো খাবার টাবার নাই, যদি আমি এরকম কিছু করি স্যাররা তো আমাকে খাবার নেবে, তো নিশ্চয়ই ম্যাডাম আমরা তো খাবার পাবো, আরো খুশি হলো।
তারপরে স্টুডেন্টদের সঙ্গে গিয়েও কথা বললাম, ওরা তো খুবই খুশি। তাহলে আমরা সকালে খাবার খেয়ে যেতে পারবো, আমাদের সকালে খাওয়া একটু অসুবিধা হয়, তবে আমরা আবার বিকেলে এসে খাবো। তো এইভাবে আমার ওই 2-4 দিন নিয়ে শুরু করে জানি। সেটা প্রথম অবস্থায় দাদা বারবার কি পারবে, তোমার খুব কষ্ট হবে। তো আমার তখন মনে হয়েছে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার এটা পারতেই হবে, কারণ মেয়েটার ভবিষ্যৎ ছিল আমার চোখের সামনে। এবার নিজের না পাওয়া গুলো তো কষ্ট একটা যন্ত্রণা ছিলই। তো যাই হোক, পরে সেই থেকেই ওই আমার বিজনেস শুরু। ওই 2-4 করতে 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 লাস্টে 100 জনের উপরের খাবার আমার বাড়ি থেকে যাচ্ছে। আচ্ছা, মানে 8টা রুটি থেকে শুরু করেছি, লাস্টে গিয়ে কোনো দিন আমার বাড়িতে 400 পিসের রুটিও হচ্ছে। মানে ওটা আমার কাছে 400, এই 400 পিস রুটি কিন্তু আমি নিজে শেখতাম, নিজে বেলে নিজে শিখতাম। হেল্পার বলতে ছিল একজন, সে আমাকে আটা মেখে দিত। তারপরে এরকম ভাবে চলছিল, খুব ভালো চলছিল। আমার সতীশচন্দ্র স্কুলে যেহেতু মেয়ে পড়তো, এবার ওখান থেকে না অনেকে আসে, ওর মেয়েরই ক্লাসমেটরা যারা আছে, সেই জিজ্ঞাসা করছে যেখানে কোথাও থাকবে। তো ওর বলছে, মা তুমি ঘর দেখে দেবে? আমার ঘর দেখে দেবে একটা, ওরা থাকতে চাইছে। মানে আমাদের উপরেই তো 2টো ঘর ফাঁকা রয়েছে, তাহলে ওই 2টো ঘরে যদি আমি বেড কিছু দিয়ে দিই, তাহলে 5টা-6টা ছেলে মেয়ে হামাশাই থাকতে পারবে, 2টো ঘরে 3টে করে। তখন আমি কি করলাম, ওই 2টো ঘরে 3টে করে বেড দিয়ে দিই। এবার সেখানে 6টা স্টুডেন্ট আমার এসে গেল, ওরা মান্থলি একটা টাকা দিত। ওরা সারাদিন ধরে সকালে খাবার খেয়ে যেত, টিফিন নিয়ে যেত, দুপুরে এসে খেত, আবার রাত্রে খাবার খেতে। মানে বাড়ির ছেলে মেয়ের মতনই ওরা থাকতো, ওই 6টা ছেলে আমার কাছে। এরকম চলছিল। চলতে চলতে তো 2020-তে এরকম একটা লকডাউন হয়ে যায়, সবটা টোটালটা বললো, সব বললো, আবার বিজনেস বন্ধ, সব কিছুই তখন বন্ধ। তো এত কাজের মানুষ হঠাৎ করে বসে গেলে যেটা হয় যে কিছু তো করা দরকার। সেই সময় আমার এই বেকিং এর ক্লাসটা করা, ওই করোনা যখন সেকেন্ড ফেজটা উঠলো আর কি, লকডাউনটা উঠলো, তখন আমি বেকিং এর ক্লাসটা করি। এবার তারপরে যখন আবার স্কুলটা আস্তে আস্তে খুললো, স্টুডেন্ট আবার তিনটে মেয়ে, হ্যাঁ তিনটে 6টা মেয়ে আবার এলো, তখন মেয়েরা আসবে। এবার যখন একটা ঘরে 3টে মেয়ে দিলাম, মনে হলো বাকি ঘরে 3টে মেয়ে হলে সেটা দেওয়াটা ঠিক হবে। পরে যাক, ওদের পরিচিতির মাধ্যমে আরো 6টা মেয়ে। তারপরে লকডাউনের পরে যখন স্কুলটা বা একটু খুলেছে, তখন ওই সময়টা আবার আমার কাজ শুরু হলো। তখন ওই বেকিং আর বাইরে যে হোম ডেলিভারিটা ছিল, সেইটা না আমার পক্ষে খুব প্রেশার হয়ে গেছিল। যেহেতু বেকিংটা আমার প্রচুর পরিমাণে তখন শুরু হয়েছে, বেকিংটা শিখে কেক বানানো বা কেকের ডেলিভারি করা। আমি দেখলাম যে না, ওইটা এখন যদি সামলাতে যাই, তাহলে এই যে এতগুলো ছেলে মেয়ে রয়েছে, আমার সংসার রয়েছে, শ্বশুর শাশুড়ির বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করা, খুব প্রেশার পড়ে গেল। আর বেকিং এর কাজটা এরকমই, তো সারাদিন তো ওইটা নিয়েই পড়ে থাকতে হয়, যার জন্য আমার ওটা আস্তে আস্তে দিতাম। যে হয়তো স্পেশাল কোনো অর্ডার এলো 50 জনের বা কোনো ঘরোয়া প্রোগ্রাম হলো, সেই রকম দিতাম, কিন্তু ওইভাবে যে রেগুলার বেসিসে যে হোম ডেলিভারি, সেটা আমার আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। এরকম ভাবে চলতে চলতে আবার আইসক্রিমটা শিখলাম, আইসক্রিম নিয়ে আবার কাজ করা শুরু হলো। এইবার এই জায়গাটা কিভাবে আসা সেটা কি বলি? হ্যাঁ, এই জায়গাটা আসলে এটা আইসক্রিম শপ ছিল। আচ্ছা, আইসক্রিম শপ ছিল, এখানে আমি আইসক্রিমই দিতে আসতাম। তো দিতে আস্তে আস্তে এদের সঙ্গে পরিচয় হলো। তো ওরাও ভাবছে যে এটা একটা সিজনাল বিজনেস, যে এরকম ভাবে একটা জায়গা আর এরকম কন্টেন্ট পজিশন, আর এটা রেন্টে নেওয়া এই ঘর। তো ওরা তখন আমাকে বলছে যে দিদি, এরকম ভাবে আমরা বিজনেসটাকে সামলাতে পারছি না বা হচ্ছে না রেন্ট দিয়ে। ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে, এরকম কিছু করলে হয়। ঠিক আছে, তাহলে তুমি সামলাও, এটা আমি জায়গা ছিল। আমার সেই থেকে আবার এই আর একটা নতুন জার্নি শুরু হলো। 2026 1 জানুয়ারি ওপেন হলো অন্নপূর্ণা হায়ার স্টেশন, যেটা আমার ঘর থেকে ছিল অন্নপূর্ণা হোম সার্ভিস, সেটাই হয়ে এলো অন্নপূর্ণা মায়ের স্টেশন। এবং তুমি সবসময় মানে ওই মানে কিছু না কিছু শিখে সেটা অ্যাপ্লাই করেছো। মানে বেকিং এর কাজটাও আমার এত ভালো ছিল, যেটা কত দূরে আমি কেক পাঠিয়েছি, বহরমপুর পর্যন্ত আমার কেক গেছে। ওদিকে বহরমপুর, এদিকে দমদম, এদিকে সোদপুর, বারাসাত, ওদিকে মাছদিয়া, ভীমপুর, কৃষ্ণনগর, এই সব জায়গায় আমি কেক ডেলিভারি দিয়েছি। এবং এখানে এখন তো প্রচুর জায়গার মানুষ চাকদা যারা আসে, আমি দেখছিলাম যে অনেক মানে ডাক্তারেরা বা এখানকার যে শপিং মলগুলোয় যারা কর্মরত রয়েছে, তারা প্রচুর মানুষ আসে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো এই যে তুমি আজকে একজন মহিলা হয়ে
আজকে এই প্রতিষ্ঠানটা ওপেন করেছো এবং তার পাশাপাশি তোমার সহকর্মীরা রয়েছে সবাই মহিলা। এইটা করতে গিয়ে তোমার কখনো এরকম শুনতে হয়েছে যে তুই মহিলা পারবি তো একটা রেস্টুরেন্ট চালাতে, বা তুই এটা কেন করছিস, মহিলা মানুষ দোকান হ্যাঁ, খুলে? একদম একদম অনেক শুনতে হয়েছে। সেগুলো কিন্তু যারা বলেছে পেছনে বলেছে, সামনে তো বলেনি, পেছনে এসছে, তো তারাই এখন ভাবে যে এরকম ভাবে চালাচ্ছে। মানে প্রথম অবস্থায় বেশি শুনেছি যখন আমি প্রথম হোম ডেলিভারি শুরু করলাম, ওই অবস্থাটাই মানে প্রচুর মানুষ এটা আমাকে বলেছে, ও দেখো ওর এখন অবস্থা খুব খারাপ, ও এখন বাড়ি বাড়ি খাবার দিয়ে যাচ্ছে। যারা বলেছে 6 মাস পরে তারাই এসে আমার কাছে বলেছে, দিদি তোমার কাছে একটা কাজ হবে, এসো আমরা কাজ করি। 6 মাস পরে তারা বলেছে। তো এখন যারা দেখে আমি এই জায়গাটায় বসে রয়েছি, বাবা কি সুন্দর, তুমি কি সুন্দর কাজ করছো গো, কতগুলো মেয়ে তোমার সঙ্গে রয়েছে, সারাদিন কি সুন্দর সময় কাটায়, আমাদের না সময় কাটে না, তারা এখন বলছে। তো নিন্দুকেরা নিন্দা করবে, এটা তো বরাবরের অভ্যাস, তারা মানে তারা অভ্যস্ত এটা করবে। এবার তাদের কথা ধরলে তো হবে না। আমার যেটা ভালো লাগে, আমার যেটা কাজ, আমার মনে হয় প্রত্যেক মায়ের মানে মানুষেরই এটা ভাবা উচিত যে আমার কোনটা ভালো লাগছে। এবং দাদার যে সাপোর্ট, দাদাকে নিয়ে বলো যে দাদার সাপোর্ট বরাবরই ছিল। ওই সময়টা যখন আমি কাজ করেছি, দাদা খাবার কোনো বাড়িতে খাবার হয়তো নিতে আসতে পারিনি বা তারা বলেছে ডেলিভারি করতে, দাদা নিজে পৌঁছে দিয়েছে। এখনো যেমন এখানকার বাজার, বেশিরভাগ বাজারটাই দাদা নিজে করে দেয়। তারপর হঠাৎ করে কেউ হয়তো বেশি কোয়ান্টিটির খাবার অর্ডার দিয়েছে, সেটা দাদা পৌঁছে দেয়। দাদা সাহায্য, ওই একটা মানুষের সাহায্য ছাড়া হয়তো এই জায়গাটা অ্যাচিভ করা সেটা সম্ভব ছিল, অসম্ভব ছিল। সবসময় পুরো জার্নি জুড়েই দাদা তোমার পাশে আছে একদম। এবং এই যে তোমার আমি ঢুকেই যেটা মনে হলো বা আমি ফিল করলাম যেটা, যে এত পজিটিভ তোমার এই জায়গাটা, ঠিক আছে। এবং তুমি কিছু কিছু গল্প বলছিলে অফ ক্যামেরা যখন আমাদের কথা হচ্ছিল, সেই গল্পগুলো একটু একটু করে বলবে তুমি, যে এই যে মানুষ আসে এখানে। এবং আমি নিজে আজকে ফিল করলাম, আমি যাদবপুর থেকে এসেছি, ওখান থেকে খুব কম করে হলেও 2.5 ঘন্টার মতো লাগে এখানে আসতে, ঠিক আছে, 2-2.5 ঘন্টা লাগে। তো এই গরমে আসলাম, এসে এখানে বসলাম, খাবার খেলাম, এবং আমার কোনো আজকে মনে হচ্ছে না কোথাও গিয়ে যে আমার জার্নি হয়েছে বা কিছু হয়েছে। এখানে না আমরা যেটা হয় বাড়িতে আমরা কখন মানে খাই হচ্ছে শান্তিভাবে, খেয়ে একটু তৃপ্তি আসবে, একটু রিল্যাক্স ভাবে বসবো, খাবো, ঠিক আছে। আমার মনে হলো আমি থাকাকালীন এখানে যতজন এলেন তারা শুধু খাবার খেতে আসে, তারা ওই কাজের মাঝে এখানে হয়তো একটু রেস্ট নিতে এসছে বা একটু রিলিফ পেতে এসছে। এবং তুমি তাদের সাথে যেভাবে তোমার যে সম্পর্ক বিল্ড আপ, এবং আমার মনে হয় যে আজকের তোমার এই ভিডিওর মাধ্যমে বহু যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা হয়তো বিজনেস করছে বা যারা বিজনেস করার স্বপ্ন দেখছে, তাদের না এটা শেখা উচিত, ঠিক আছে। কারণ অনেক ক্ষেত্রে আমিও ভেবেছি অনেক কিছু করব, কিন্তু করে উঠতে পারিনি। কিন্তু আমিও এটাতে বিশ্বাস করি যে সম্পর্ক স্থাপন একটা বড় বিষয়। আজকে তোমার সাথে আমার সম্পর্কটা না থাকলে আজকে হয়তো আমি এই ভিডিওটা তোমার এখানে করতে আসতে পারতাম না, ঠিক আছে। আমার এরকম হয়তো আরো 10 জায়গায় 10 রকম সম্পর্ক রয়েছে। মানে আজকে ধরো আমার বাড়ি হলদিবাড়ি কুচবিহারের, সেখান থেকে আজকে চাকদায় এসেছি তোমার একটা ভিডিও করতে, ঠিক আছে, কলকাতা আমার কর্মসূত্রে থাকা। তো এই যে বিজনেস করতে গেলে সম্পর্ক স্থাপন বা তোমার যে এইরকম একটা কাস্টমার বা তোমার এখানে যারা গেস্ট আসছে তাদের প্রতি এই যে ভালোবাসাটা, এটা তুমি কিভাবে দেখো? বা এটা কি তোমার কাছে, আমি যেটা শুনলাম তোমার কাছে অফ ক্যামেরায়, যে তোমার কাছে এটা দোকান নয়, তোমার কাছে এটা বাড়ির মতো, বাড়ির কিচেন। একদম, এটা সত্যি বলছি। আমি এই মুহূর্তে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এটা তো আমার ড্রিম ছিল। কেমন বলছি, আমি যখন ধরো কোনো রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, আমি মেয়ের সঙ্গে গেছি বা আমি সেখানে অতিথি নিমন্ত্রিত, আমি গেছি, সে ওপেনিং এর দিন আমাকে ডেকেছে। আমি না ওটা দেখতাম আর বলতাম, আমার এরকম একটা রেস্টুরেন্ট হয়ে জানিস তো, আমার কিছু চাই না। আমি মানুষকে খাওয়াতে পারবো, মানুষ এসে খাবার খাবে বা তৃপ্তি পাবে, যে খাবার খাইয়ে আনন্দ পাওয়ার মতো তো আর কিছু, সেটা আমার স্বপ্ন ছিল। আর এটা প্রথম দিন থেকে যেদিন আমি ওপেন করলাম, মানুষের খাবার খাওয়া দেখে, খাবার খেয়ে যে এত আনন্দ পেতে পারে
সেটা আমি সত্যি এখানে এসে রিয়েলাইজ করি। এবার সেটা প্রতিদিন দেখতে দেখতে না, এবার প্রতিদিন আস্তে আস্তে কি হচ্ছে যেন ওর যেন আমার ঘরের মানুষ এসছে। ওই তো অসীমা এসছে আজকে, আজকে ওই দাদা এসছে, আজকে খোসলা থেকে ভাইটা এসছে, ওই ভাইটা। ওরা প্রতিদিন খাবার নেয় আমার থেকে, কিছু না কিছু আবদার করে। দিদি তুমি বললো না আমাকে বসিয়ে রাখি, দিদি তুমি ওঠো, তুমি দেবে। ওরা জানে দিদি দিলে ঠিকঠাক দেবে, বা দিদির কাছে এটা বলতে পারে। এরকম করতে করতে না একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ যে যেরকম মানুষ, তার সঙ্গে আমার প্রত্যেকের সঙ্গে একটা আলাদা রকম সম্পর্ক। এবার আমার এক দাদা আছেন, উনি তো মাঝে মাঝে এসে ওনাকে দেখেন আর বলেন, আপনার এখানে তো কাস্টমার এমনি আসবেন, আপনার আপনি তো এখানে দোকানদারি করেন না, আপনি তো এখানে সম্পর্ক তৈরি করেন। মানে সত্যি তাই, যে এই কি বলবো, এখানে যখন খেয়ে যখন বারবার বলে দিদি খুব ভালো খেয়েছি, বাড়ির মতো খাবার খেয়েছি, কেউ আবার বলে যে খাওয়াটা দিয়ে না দিদি মা মা গন্ধ বেরোচ্ছে, আমি না চোখে জল ধরে রাখতে পারি। আমি অতটা পেরেছি কিনা জানি না, তবে প্রতিদিনই চেষ্টা করি যেন আমার কোনো গেস্ট কারোর যেন কোনো কিছুতে অসুবিধা না হয়, প্রত্যেকে যেন এখানে সেই পরিষেবাটা পায় যারা যেটা ভেবে এসেছে। কিছুদিন আগের একটা ছোট্ট ঘটনা বলি, সেই ছবিটা আমার কাছে দেখাবো। এই আজকেও খেতে এসেছিল ওই ভাইটি, ও এইখানে তোমার রয়্যাল এনফিল্ড বলে একটা শোরুম আছে, ওখানকার ম্যানেজার। তো ওনার বউ প্রেগনেন্ট, 9 মাস হয়েছে, পরের মাসে হয়তো ডেলিভারি হবে। তো আমাকে এসে বলে দিদি তোমার কাছে একটা আবদার করবো, রাখবে? তাহলে কি আবদার বলো? বলছে কি এরকম, আমার তো মা বাবা নেই, আমার ওয়াইফেরও মা বাবা নেই, তো ওর প্রেগনেন্ট আর 9 মাস হয়েছে, আমি না ওকে একটা 9 মাসের সাথ দিতে চাই, তুমি একটু অ্যারেঞ্জ করে দেবে? তো আমি বলছি এটা তো আমার পরম্পরা, তুমি আমার কাছে এই দায়িত্ব দিচ্ছ, এ তো মায়ের হয় এই দায়িত্ব। ঠিক আছে, কবে আসবে তুমি বলে দিও, আমি সব অ্যারেঞ্জ করে দেবো। আমি যা যা করতে হয়, পায়েস থেকে আরম্ভ করে 9 রকমের ভাজা থেকে আরম্ভ করে 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে যখন ওকে সাজিয়ে দিয়েছি, তারপর ওকে ধন্যবাদ দিয়ে প্রদীপ দিয়ে যখন আশীর্বাদ করেছি, ওই মেয়েটি না আমাকে জড়িয়ে ধরে বললো তুমি আমার মা। আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল যে ওর সঙ্গে আমার আগের জন্মের কোনো রিলেশন ছিল, নাহলে কি করে সম্ভব? এখানে ওকে আমি চিনি না, জানি না। আজকে ঘরে থেকে কিছু না করলে, ঘরে থেকে করলে হয়তো এই জায়গাটা আমি পেতাম, যেটা কিনা এখানে এসে হচ্ছে। ও আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি আমার মা না হলে এরকম ভাবে, আমি তো আশাই করিনি। ও আমাকে বলেছিল দিদি খুব ভালো, কিন্তু আমি যেটা শুনে এসেছিলাম তার থেকে অনেক বেশি ভালো তুমি দিদি। তো এরকম ভাবে আস্তে আস্তে সম্পর্কগুলো আমার তৈরি হয়ে যায়, এবং আমি ও যখনই আসে আমি তখনই আগে মনে পড়ে যে ও কেমন আছে। এখনো জিজ্ঞাসা করলো আমার জানাবে কিন্তু ও কেমন আছে, ধরো নিশ্চয়ই দিদি তোমাকে তো আগে জানা। এরকম ভাবে সম্পর্কগুলো তৈরি হয়ে যাচ্ছে। একদম, মানে আমার মনে হয় যে অনেক দোকানই তো রয়েছে চাকদাতে বা এই লোকেশনে, কিন্তু আমার মনে হয় যে এখানে এই তোমার এই স্থানটা, আমি দোকান বলছি না, দোকান শব্দটা আমার এখন মুখে আসছে না, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ঘরটা বা এই সংসারটা, এইটা কেন আলাদা সবার থেকে, তার কারণ হচ্ছে এখানে না সম্পর্কটা তৈরি হয়। আর খাবার এমন একটা জিনিস, আমি ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে মানুষ খাবার ছাড়া তো চলতে পারবে না, মানুষের পেট ভরা থাকলে সব ভরা থাকে। আর তো এই খাবারের সাথে সাথে না সম্পর্কটাও খুব ম্যাটার করে। মানে এই যে তারা তোমাকে মা বলছে, বা কেউ তোমাকে বলছে তুমি তাকে স্যার বলে ডাকতে, সে তোমাকে বলছে যে আমাকে স্যার না ভাই বলে ডাকো, ঠিক আছে, এগুলো কেন হয়? কারণ আজকে বহু মানুষ রয়েছে যাদের হয়তো হয় না, পসিবল হয় না তার দুবেলা মায়ের হাতে খাবার খাওয়ার, ঠিক আছে, তাদের হয়তো মা আবার দূরে থাকে বা হয়তো নেই, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমার এই যে অ্যাপ্রোচ মানুষের প্রতি, এটাই না কোথাও গিয়ে আমার মনে হয় যে এই সম্পর্কগুলো তৈরি করে, মানে আমার তো তাই মনে হয়। আর খাবার এমনই একটা জিনিস না, এর সঙ্গে প্রচুর বেশি ইমোশন আছে। একদম। যখন তুমি খাবার খাওয়াবে এবং ওই মানুষটা যখন দেখবে প্রচুর তৃপ্তি করে খাচ্ছে, তোমার একটা আলাদা আনন্দ। এই যে আমরা এত কাজ করি সারাদিন, ধরো আমার
সকাল থেকে কর্মকাণ্ড শুরু হয়, সেই ভোরবেলা থেকে বাড়ির ঘরের সমস্ত কাজ সেরে তারপরে রান্নাঘরে ঢোকা, তারপরে ওই রাত্রিবেলা সামনে ঘরে যেতে যেতে রাত্রি 11টা 11:30। শরীর ভীষণ ক্লান্ত। আমরা বাড়িতে একদিনই 5-7 জন গেস্ট আসলে হয়তো পরের দিন আমরা রেস্ট নেওয়ার চিন্তা করি, কিন্তু আমাদের এখানে প্রতিদিন এরকম 60, 70, 80, 100 এরকম জনের খাবার রেডি হচ্ছে। আমরা কেউ কখনো ক্লান্ত হইনি, বিশ্বাস করে। এই যেমন ঘরে এতগুলো মেয়েরা কাজ করে, ওরা 8টা চেষ্টা করে, ওরা 8টার আগে ঢুকতে। ওদেরও ওই জায়গার প্রতি একটা ভালোবাসা না থাকলে তৈরি কিছু হয়ে সম্ভব গেছে। যে, এবং কোনো কিছু হয়তো জানা গেল যে আমি হয়তো বললাম যে ঠিক আছে এই সবজি থাক, এটা করতে হবে না, ওরাই বলে না দিদি আর একটু করে নিই, যদি বেশি মানুষ আসে, যদি ফিরে যায় কেউ, যদি খাবার না দিতে পারি, তাহলে ওদের ওই জায়গার প্রতি কতটা একটা ভালোবাসা এসছে যে আমরা কাউকে ফিরতে দেবো। সেই জায়গাটা। এবং আমি একটা কথা শুনেছি, সেটা হচ্ছে তোমার ভালো মানে রান্না ভালো হয় ভালো ভালো মশলায় নয়। ভালো 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 মশলা তো ঠিক আছে, কিন্তু তার সাথে যে যত পজিটিভিটি দিয়ে রান্নাটা করে, রান্নার একদম, স্বাদ তত বেশি হয়। একদম। আমি যখন রান্না করতে বসি না, আমার অটোমেটিক্যালি গান এসে যায়, জানো তো? আমি গান গাইতে গাইতে রান্না করি। আমি জানি না, আমার ওই রান্না করতে করতে তো এসে যায় ওই যে একটা ভাইব্রেশন, না সেটা আমি এখানে এসে ফিল করি। আমার মনে হয় আমি হয়তো কোনোদিন টেস্টও করিনি রান্নাটা হয়েছে কি হয়েছে না হয়েছে। তোমার কি হয়েছে দিদি, এটা কি ভালো হয়েছে, কিন্তু দিদি আর একটু দেবে। আমি নিজেই বুঝে পাই না এটা কি করে সম্ভব। সত্যি বলছি, এখানে না একটা অন্যরকম এনার্জি আছে, যেটা এখানে প্রত্যেকটা খাবার যখন যায় সেটা হয়তো প্রসাদ হিসাবে যায়। আমি feel করি। কারণ প্রত্যেকটা খাবার মা অন্নপূর্ণাকে নিবেদন করা হয়। আমি যখন আসি, এসে প্রথম কাজ হলো মাকে আগে খাবারটা আচ্ছা। নিবেদন করে দাও। সমস্ত খাবার ওদেরকে বলি ঢাকনাটা সরিয়ে দে, খাবারের ঢাকনা দিয়ে মাকে নিবেদন করে তারপরে এটাকে খাবার টেবিলে যাবে। এবং এই যে তুমি একটু আগে বললে না যে তুমি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে ওপেন হলে তুমি দেখে ভাবতে, এটা তো এক প্রকার ম্যানিফেস্ট করা হ্যাঁ। যে আমার এরকম হবে। এই যে তারপর যে এটা সত্যি হলো, এই যে ম্যানিফেস্ট করেছো তুমি কি এটা বিশ্বাস করে করতে যে হ্যাঁ এটা ম্যানিফেস্ট করলে এটা হয়? বা না, বিশ্বাস করে করতাম না, তবে আমি না কখনো বুঝিনি যে আমার ওই চাওয়াটা কখনো ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। আমি সত্যিই বুঝি, যখন আমি না এটা ভাবলাম, এটা আমার ডিসেম্বরের 16 কি 17 তারিখে 2025-এ, মানে 2025 16-17 তারিখে এটা আলোচনা হয়েছে। আর এই 15 দিনের মধ্যে পুরো চেঞ্জ করে এইটাকে রেস্টুরেন্ট, এটা ক্যাফে থেকে রেস্টুরেন্ট করা হয়েছে এই 15 দিনের মাঝখানে। 1 তারিখে ওপেন হয়েছে। তার মধ্যে আমার বিভিন্ন সংগঠন রয়েছে, সংগঠনের বই মেলা চলছে, চাকদা বই মেলা চলছে, আমি মেলার ওই স্টলটাকে সামলাচ্ছি, কাজ করছি, সমস্ত কিছু করেও আবার এদিকটা সামলাচ্ছি না এটাকে। এবং কেউ জানে না যে এটা আমি করতে যাচ্ছি, একমাত্র আমার হাজবেন্ড আর মেয়ে জানতো। এবং আমি কাউকেই কিছু বলিনি। আজ থাক, যেদিন ওপেন হবে সেদিন সবাই জানবে যে এরকম একটা সারপ্রাইজ দেওয়া হবে। সত্যি সবাই সারপ্রাইজ হয়েছে, এবং কেউ কেউ কিন্তু অভিমানও করেছে, আমরা কিছু জানি না। তাহলে তোমার আগের থেকে, অনেক আগের থেকে এরকম একটা কিছু প্ল্যান ছিল, তুমি আমাদেরকে না জানিয়ে এরকম একটা কিছু করে ফেললে। কিন্তু তারা বিশ্বাসই করতে চাইছে না যে এটা সাডেনলি হয়ে গেছে। তো এবার হয়তো ইউনিভার্সিটির টাইম এটাই ছিল যে এই টাইমে তোমার এই স্বপ্নটা পূরণ হবে। তা ওই 1 তারিখটা আমার জীবনের একটা বিশেষ দিন, যেদিন আমি একটা বড় ড্রিম, আমার এটাকে কি বলবো, স্বপ্নটা সত্যি হয়েছে। যেদিন প্রথম কাস্টমার এলো, আজ যে কাস্টমার এলো ধরে নাও, বা তোমার কথাতে অতিথি তোমার দোকানে এলো, সেই যে এলো প্রথম খাবারটা খেলো, এই অনুভূতিটা কি, মানে কেমন ছিল? বা কে এসেছিল, কে প্রথম? আমি বলে আমার ওনারা বাইরের গেস্ট ছিলেন, আমাদের আচ্ছা। এখানকার লোকাল কেউ নয়। আচ্ছা। ওনারা দুজন খুব সম্ভবত শিলিগুড়ি থেকে এসেছিলেন, শিলিগুড়ি থেকেই এসেছিলেন ওনারা। এখানে উল্টো দিকে একটা লজ আছে, মিলন লজ বলে, ওরা লজে ছিলেন। তা ওনাদের প্রথম দিন যেদিন আমাদের ওপেনিং হয়, সেদিন থেকে আমরা এটাকে কাস্টমারের জন্য বা আমার গেস্টদের জন্য ওপেন করেছিলাম। তো ওনারা প্রথমে ভেবেছেন মনে হয় ওখানে আজকে ওপেনিং হচ্ছে, খাবার পাওয়া যাবে না, তো ওনারা ঘরে ঢুকতে গিয়ে ফেরত যাচ্ছে। এবার আমি না ছুটে গেছি, আমি ঠিক এই পজিশনে দাঁড়িয়ে রয়েছে, আমি ছুটে গেছি, আপনারা চলে যাচ্ছেন, দিদি আজকে তো মনে হচ্ছে ওপেনিং খাওয়া পাওয়া যাবে না। আমি না না, আপনি এটা কেন ভাবছেন, আসুন আসুন, নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সেদিন আমার ওপেনিং এর জন্য প্রচুর খাবার, সেদিন ছিল প্রচুর ভ্যারাইটি খাবার, শীতকাল
সেই গোটা শুদ্ধ লম্বা লম্বা বেগুন ভাজা, ভেজ ডাল, শুক্তো, ওনারা খেয়ে এত খুশি হয়েছিলেন বলছে দিদি এত সুন্দর খাবার, এটা কি প্রতিদিন পাওয়া যাবে? আমি তখন বলেছিলাম এটা প্রতিদিন পাওয়া যাবে। তারপরও ওনারা 2 মাস পরে আবার এসেছেন। এবার 2 মাস পরে এসে আবার আমার এখানে খেয়ে গেছেন। ওনারা আবার 2 দিন ছিলেন, ওনারা 2 দিন এখানে লাঞ্চ ডিনার এখান থেকে করে গেছেন। এবার একটু দোকান প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে তোমার রোজ কত রকমের তোমার পদ থাকে, তুমি কত রকমের পদ বানাও? রোজ 15 থেকে 16টা আইটেম থাকে দুপুরবেলা, আর রাত্রে তো ধরো 7-8টা আইটেম রাত্রেবেলা থাকে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর সকালবেলা ওপেনিং কখন হয়? এখানে ওপেন সকালবেলায় ধরো খুলে যায় ঘর 7-8টার সময়, তখন ঘর দোর পরিষ্কার হয়। আর এখানে যেহেতু জায়গাটা ছোট, এখানে হিউজ কোয়ান্টিটিতে রান্নাটা হয় না। আমার বাড়িতে রান্নার সমস্ত ব্যবস্থা হয়েছে, ওখান থেকে সব রান্না হয়ে দুপুরে রান্নাটা এখানে হয়ে আসে। তো ওই আমরা আস্তে আস্তে ধরো 11:30, মোটামুটি 11:30টার মধ্যে আমাদের সমস্ত রান্না হয়ে যায়। কিছু কিছু রান্না যদি একটু আধটু বাকি থাকে সেটা এখানে এসে হয়। আর ভাত, যে ভাতগুলো হচ্ছে, ভাতটা একবারে হয় না, অল্প অল্প করে বারে বারে হয়, ওই ভাতটা এখানে, আর রাতের রান্নাটা এখানে। ওই ধরো আমার এই সবার জন্য ওপেন থাকে 11:30টা থেকে মোটামুটি এই জায়গা। আচ্ছা, আর সন্ধ্যাবেলা তোমার? সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম সেই রকম কিছু থাকে না, যেহেতু একটু বাঙালি খাবার। বাঙালি খাবার বলতে ওই ধরো আলু পরোটা, তারপরে ডাল পুরি, এই ধরনের খাবারগুলো সন্ধ্যা 6টা থেকে অ্যাভেলেবেল থাকে। তাছাড়া এর বাদে এখানে কফি বিস্কিট সন্ধ্যাবেলা এসে কেউ খেলো, মকটেলের ব্যবস্থা আছে, আমার নিজের হাতে বানানো আইসক্রিম আছে। তো এই গরমে কেউ না কেউ আসছে, দিদি একটু মকটেল বানিয়ে দাও, বা কেউ একটুখানি আইসক্রিম খেলো হয়তো, বা 3-4 জন এসে ওরা আইসক্রিম খেতে খেতেই হয়তো 2-4 ঘন্টা এখানে কাটিয়ে গেল। হ্যাঁ, তোমার এখানকার আমি বারবার তার জন্যই বলছি যে এখানে কি হয় যে আমি বলছিলাম যে আমি আসার সময় আলোচনা হচ্ছিল ওর সাথে, অনিশের সাথে, যে একটা এরকম যদি ক্যাফে হতো, মানুষজন এত ডিপ্রেস যে ওখানে 1 কাপ কফি নিয়ে বসতাম, সেখানে একটা অফার থাকতো যে একটা মানুষের সাথে কথা বলা যাবে 1 ঘন্টা। আমরা অনেক সময় হয় না যে আমরা এমন অনেক কথা থাকে যেগুলো আমরা বলতে পারি না, না বাড়ির লোককে বলতে পারি, না কাছের লোককে বলতে পারি, না বন্ধু বান্ধবকে বলতে পারি। এরকম যদি একটা সিস্টেম হয় কেমন হয় বলতো? তো এবার আমি এর আগে তোমার এখানে আসা হয়নি, অনেক ব্যস্ততা তুমি বলেছিলে, কিন্তু আমার এত ব্যস্ততায় ছিলাম আসা হয়নি। কিন্তু আজকে এসে যেটা ফিল হলো সেটা হচ্ছে, আমি এটা ভাবছিলাম কাল থেকে, আজকে এসে দেখলাম যে তোমার এই মানে অন্নপূর্ণা মায়ের এসে সত্যি তাই সেরকম, মানে মানুষ এখানে শুধু খেতে আসবে না, এখানে একটু যদি এসে বসে, তুমি যেভাবে কাস্টমারদের সাথে কথা বলছো, তাদের আপ্যায়ন করছো, এই সবটা যদি দেখে তার এমনি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো এসে মানে এরকম আছে, ধরো বসে রয়েছে, সে পার্সেল নিয়ে যাবে, টেবিলে সবাই খাচ্ছে, অনেক কিছুক্ষণ দেখলো, আমাকে জানা করে বলছে এখানে তো খাবার খেতে হবে না, তোমার কথাতেই তো পেট ভরে যাবে মানুষের। সবাই যখন বলেন আমি সত্যি কি এমন কথা বললাম যে ওনার এটা মনে হলো যে এখানে আমার কথা শুনলেই কি পেট ভরে যায়, এটা কি সত্যি? তারপরে আবার এমন হয়, এখানে এক ভাই আছে, সে মানে নিজের জীবনে সে প্রচন্ড হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। তো সে প্রতিদিনই আমার কাছে, আজকেও এসেছিল, খেয়ে গেছে, তো সে প্রতিদিনই আমার কাছে খেতে আসে। আস্তে 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 আমি না মুখ দেখলে বুঝে যায়, যেটা হয় আমরা মায়ের কাছ থেকে শিখেছি, আমার গুরু মায়ের কাছ থেকে যেটা শিখেছি, যে বুঝ দেখলে বোঝে যে ভেতরে কিছু একটা চলছে। এরকম হয় একটা মানুষ প্রতিদিন এইভাবে, কারণ কালকে তো এই মানুষটা কত হাসি খুশি ছিল, আজকে কেন এরকম ভাবে রয়েছে। আমি গিয়ে খাবারটা দিয়ে দেখি হয় কিছু সমস্যা, কিছু হয়েছে, মনটা কি খারাপ? তখন দিদি মনটা একটু খারাপ, ঠিক আছে তোমার সঙ্গে না একটুখানি শেয়ার করো। ওই শেয়ার করতে করতে এমন হয়েছে, এখন তার যদি কোনো কারণে কষ্টও হয়, সে টুক করে আমার কাছে চলে আসে, এসে বসে দিদি জানো তো এই হয়েছে, বা ফোন করে দিদি তোমার সময় হবে, আমি 10 মিনিট কথা বলবো তোমার সঙ্গে। আর ঠিক আছে, কি হয়েছে বলো। তখন হয়তো বললো দিদি এটা এটা এটা, কি করবো বলো না একটু। মানে এই যে মানুষ রিলিফ পাচ্ছে, এটা সত্যিও আমি জানি না আমি কি করতে পারছি, কিন্তু কেউ কেউ বলে দিদি তুমি কি কিছু জানো, তোমার সঙ্গে কথা বলে এত ভালো লাগে। কেন আমি কিছু জানি না, আমি সত্যি তো আমি কিছু জানি না। আমি কিছু জানি অ্যাকচুয়ালি তো কিছু জানি না, কিছু জানো অ্যাকচুয়ালি তো কিছু জানি না, আমি শুধু ভালোবাসতে জানি। এটাই তো সবচেয়ে মানে প্রয়োজন। ধরো আমি আরো 10 জায়গায় গেছি, 10 জন হয়তো তোমার মতোই কথা বলছে, কিন্তু বোঝা যায় তারা বিজনেসটার জন্য বলছে,
তারা ওটাকে ট্রেনিং দিয়ে তারা মানে ন্যাচারাল নয় সেটা বোঝা যায়। এবার তোমাকে আমি আগের থেকে চিনি বলে তোমাকে আমি এই সার্টিফিকেট দিচ্ছি তা তো নয়, এখানে আরো 5টা লোক রয়েছে বা আরো মানুষ আসছে, তারাও বলবে এটা। সেটা হচ্ছে তুমি যেভাবে মানুষের সাথে মিশছো সেটা কখনোই মনে হয় না এই বিজনেসের সাথে ওরিয়েন্টেড, কখনো মনে হয় না যে তোমার সাথে তার বহুদিনের একটা আলাপ পরিচয়। এখানে এসে তাই মনে করছে। কালকে আমার এক বন্ধু এসেছে, পরশুদিন, হ্যাঁ পরশুদিন রাত্রে আমার বন্ধু এসছে। ও এসেছে, তারপরে এক দাদা এসছেন খাবার নিতে। তো দাদা নিয়ে এসে বারবার বলছে দিদির খাবার এত ভালো, আমি না এখান ছাড়া খাবার খাই না। তো এবার আমি তখন ঘরে ছিলাম, কি বলেছে না বলেছে আমি অত জানিও না। এবার এসে বলছে বাপরে ওটা কি তোর পরিচিত কেউ? আমি বলছি কেন, কে রে? বলছি কি ওই যে উনি খাবার নিয়ে গেলেন না? বলছি না না, উনি মাঝে মাঝে আসেন খাবার নিয়ে যান, এইটুকুনি। তাছাড়া আমি উনিকে বলছি কি এমন ভাবে কথা বলছিল মনে হচ্ছে তোর কত পরিচিত। আমি বললাম মনে হয় তোর নিজের কেউ। আমি বলছি এখানে আমার সবাই নিজের, এটা সবাই নিজের, কারণ হয়ে গেছে। আর তার কালকে পরশু দিনের ওই যে এক্সপিরিয়েন্স, আমি পরশু দিনের একটা ঘটনা ছোট্ট করে বলি। এখানে প্রচুর মানুষ আসছে তো খাবার খেতে। সেদিন কি হয়েছে, আমার ঘরে পোলাও ছিল, দুপুরবেলা পোলাও থাকে, তো সেদিন 1 প্লেট পোলাও ছিল। তো একজন ভাই এসছে, আমি খেতে দিয়েছি। তো ওনার যে গার্লফ্রেন্ড, সে পোলাও খেতে ভীষণ ভালোবাসে। তো আমাকে তখন, সে এবং নিরামিষই খায়, তো ও চিকেন আর পোলাওটা নিয়েছে, খাচ্ছে। খেতে লেগে বলছে দিদি আমাকে একটা পোলাও পার্সেল। তো আমি বললাম যে আজকে তো পোলাও আর নেই। বলছে তুমি তাহলে এক কাজ করো, এটাকে তুমি দাও আমাকে একটা কন্টেনার দাও, আমি এটাকে সরিয়ে রাখি। তাও আমি বললাম না তোমাকে সরাতে হবে না, আমি সরিয়ে রাখছি। আমি তখন ওর পাত থেকে সেই পোলাওটা নিয়ে চামচে করে কন্টেনারে ভরে দিলাম। আর বললো ওর জন্য 4 পিস তুমি ছানার কোপ্তা দিয়ে দিও, আমাকে ভাত আর যা তোমার ভেজ থালি যা আছে তাই দাও, আর ওই চিকেনটা তো ছিল ওই দিয়ে খেলো। ওটা তুলছি আর আমি এখানে দেখছি যে সত্যি মানুষ ভালোবাসার মানুষের জন্য কতটা ত্যাগ করতে পারে না। আমি না ওই মুহূর্তে ওকে দেখে, যে ও ভালো খাচ্ছে বলে ও যখনই মনে হচ্ছে যে পোলাও আর নেই, তাহলে এই খাবারটা আমি খাবো না, আমি ওর জন্য নিয়ে যাই। আমি তুলছি না, আমার নিজের চোখে জল এসে যাচ্ছে যে এরকম হয়তো সত্যিকারের ভালোবাসা হয়তো এটা হয়, যে নিজের মুখের খাবারটা তার জন্য নিয়ে যাবে। একদম। আর এখানে আমার প্রতিদিনই প্রচুর এক্সপিরিয়েন্স এটা হয় সবার সঙ্গে দেখে বা কথা বলে। প্রত্যেকটা মানুষের মানে কাউকে ডিপ্রেশনে থাকতে দেখলে, তার চোখ মুখ দেখলে বুঝতে পারি আজকে সে মানুষটা ভালো নেই। আমি গিয়ে কথা বলি, আমার সঙ্গে কথা বলে তার মন ভালো হয়ে সে বলে দিদি দেখো না আসলাম কত কষ্ট নিয়ে, এই দেখো এখন হালকা হয়ে যাচ্ছে। এটা মনে হয় দিনের শেষে অনেক বেশি পাওয়া আমার এই অর্থের থেকে। একটা মজা করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের হিসেব। তো এখানে কি যারা অন্নপূর্ণার ভান্ডার পাবে আর কি, তাদের জন্য কোনো ছাড় থাকবে? অন্নপূর্ণার মায়ের হিসেবে অন্নপূর্ণা ভান্ডারের ছাড়? না, এটা মজা করেই বললাম। তার কারণ হচ্ছে হঠাৎ করে তোমার নামটার সাথে প্রকল্পের নামটাও মিলে গেছে। তোমার তো আগে, তোমার আগে ওটা পরে। তো ছাড় আমাদের তো এমনি সবসময় ছাড়, হ্যাঁ সবসময় ছাড় থাকে। আর কি ছাড়, অন্নপূর্ণারাই তো বানাচ্ছে একদম। খুব ভালো। এবং সত্যি বলছি, এটা বানানোর কথা নয়। দিদির এই প্রতিষ্ঠানে এবং দিদির সাথে কথা বলে আমার তো ভালো লাগছে, কারণ আমার পরিচিত। কিন্তু আপনারাও যদি চাকদায় আসেন তাহলে চাকদা স্টেশন থেকে নেমে চৌরাস্তার দিকে টোটো করে আসতে হবে, এবং ভি-মার্ট, চাকদা যে ভি-মার্ট রয়েছে তার ঠিক উল্টো দিকেই অন্নপূর্ণা মায়ের হেসেল। এটাই তো ঠিকানা, একদম মায়ের হেসেল। আর আমি আর একটা কথা বলবো, এই জায়গাটাতে ও যেদিন উদ্বোধন হয়, আমি সত্যি কথা বলতে কি আমি ওই পুজো পাঠ যজ্ঞ করে কোনো কিছু বড় জায়গা ওপেন করতে হয় বা এত কিছু করতে হয়, আমি সেটাতে বিশ্বাসী। আমি ওইটাতেই বিশ্বাসী, যদি তোমার সেই জায়গাটায় তোমার ভাইব্রেশনটা যদি ঠিক থাকে, তুমি যদি পজিটিভ এনার্জির মানুষ হও এবং তোমার ভালোবাসা যদি সেই জায়গা কর্মের প্রতি থাকে, আমার মনে হয় না কোনো কর্ম থেমে থাকে বলে। তো সেই ভাবনা থেকেই আমি আমার গুরুমা আনন্দ বসু,
তাকেই বলেছিলাম তুমিই আসো, তুমি যা কিছু করে দাও, তোমার উপরেই আমি ছেড়ে দিয়েছিলাম। তো মা সেদিন না আসতে পারলেও জানো মায়ের শিষ্যরা আমরা সবাই শেষ ছিল, পিয়ালিও ছিল, সবাই ছিল, পূর্বিতা ওরা সবাই ছিল। ওরা যেভাবে এই জায়গাটাকে মানে কিছুই না, কিচেনে শুধু আগুন জ্বালানো হয়েছে আর একটু পায়েস রান্না হয়েছিল, সেটা ওরা সবাই এত গান গেয়ে নেচে এত আনন্দ করে দিয়ে গেছিল, সেটা সত্যি মানে সেটা ভাষায় কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। প্রচুর উপন্যাস রয়েছে এই রান্না নিয়ে, প্রচুর সিনেমা রয়েছে যেগুলো আমরা উপন্যাসের পাতায় পড়েছি, সিনেমাতেও দেখেছি। বাংলা উপন্যাস, বাংলা সিনেমা প্রচুর দেখেছি এরকম, যেগুলো একজন মহিলা রান্না করছে এবং তার একটা হেসেল রয়েছে, সেখানে প্রচুর মানুষ আসছে, খাওয়া দাওয়া করছে। তুমি যে গল্পটা বললে এটা বাস্তবে দেখতে পাচ্ছি আজকে, যে তোমার 10 জনের খাবার বানানো আছে, কিন্তু 10 জনের থেকে বেশি হয়তো আসছে মানুষ, কিন্তু তারা এসে না খেয়ে যাচ্ছে, তারা খেয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে একটা চমৎকার বা ম্যাজিকের মতো। আমার মনে হয় যে প্রত্যেকটা উপন্যাস বা সিনেমা সবই তো বাস্তব গল্প নিয়েই লেখা। তো আজকে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেই উপন্যাস বা সেই সিনেমাগুলো আমি হয়তো দেখেছি, গল্পগুলো পড়েছি, আজকের রিয়েলিটিতে আমি দেখলাম আজকে যে অন্নপূর্ণার মায়ের হেসেল এটা কোনো উপন্যাসের থেকে কম নয়। এটা আমি ফিল করলাম, এটা ম্যাজিক। আমার বা তোমার মতো যারা সাধারণ, ঠিক আছে আমি সাধারণ, তুমি অসাধারণ, একদমই না, হ্যাঁ, এই যে তুমি যা স্বপ্ন দেখেছো তাই সত্যি হলো, এই যে ম্যানিফেস্ট করে এটাকে পূরণ করা, আমার মনে হয় যে এই তোমার গল্পটা শুনে প্রচুর, আমাদের এই ভিডিও দেখে প্রচুর মানুষ আজ থেকে আবার বিশ্বাস করবে যে সত্যি হয়। অবশ্যই হয়। তো আমার চাওয়াটা যদি মানে আমার ইচ্ছেটা যদি পজিটিভলি আমি ভীষণভাবে নিই যে আমার ওটা সত্যি আমার চাই, অবশ্যই পজিটিভ কিছু। প্রথমেই যে আমি বিশাল বড় কিছু করে ফেলবো সেটা না, তবে শুরু করে আমি যদি সঠিক পথে এগোনোর চেষ্টা করি এবং আমি আমার ধর্ম আর কর্ম যদি ঠিক রাখি, একদিন সাকসেস আসে। তোমার মায়ের হেসেলে যারা আসে বা যারা আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও। আচ্ছা, মায়ের হেসেল, সত্যি এটা মায়ের হেসেল। এখানে আসলে আমরা সেটাই চিন্তা করি, আমার এখানে যারা গেস্টরা আসে, আমি সত্যি কাস্টমার কোনোদিন ভাবনাতেও আসে না, যেখানে মায়ের হিসেবে যেরকম ভাবে যত্ন করে খাবার দেয় বা খাবার খাওয়ানো হয়, মা যেরকম যত্ন করে খাওয়া। আমরাও এখানে সবাই 5 জন মেয়ে রয়েছি, আমি তো করি, আমার মেয়েরাও আমার থেকে এটাই শিখেছে যে ওনারা এসেছেন যত্ন করে খাওয়াতে হয়। সবাইকে বলবো আসতে, এসে শুধু একবার ভিজিট করতে, সত্যি আমরা যেটা বলছি সেটা করছি। কেয়াদির গল্প, অন্নপূর্ণার মায়ের হেসেলের গল্প আমরা শুনলাম। এরপর অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিদি বা মায়ের গল্প শুনবো আমরা। আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকি। ধন্যবাদ।